আপনারা যারা মনে করছেন বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের বিদায় হয়েছে, আওয়ামী লীগ মুসলিম লীগের মতো হয়ে যাবে, তারা এখনো মায়ের ভোগে আছেন। যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশ জামাতে ইসলাম, তারা বাংলাদেশ হওয়ার আগেও দুইবার নিষিদ্ধ হয়েছিল এবং আওয়ামী লীগও বাংলাদেশ হওয়ার আগে দুইবার নিষিদ্ধ হয়েছিল। এই জামাত ইসলামী 1953 সালে তাদের যে মেইন আমির ছিল এই জামাত ইসলামী গঠন করেছে মওদুদি, সে লাহোরের মধ্যে দাঙ্গা লাগানোর কারণে তাকে ফাঁসির আদেশ শুনিয়েছিল পাকিস্তান এবং জামাতকে নিষিদ্ধ করেছিল 1953 সালে। এরপরে 1962 সালের দিকেও জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। এটাই বাস্তবতা। ইয়াহিয়া এবং আইয়ুব খান যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, তেমনি জামাতও দুইবার নিষিদ্ধ হয়েছিল। মোট 4 বার জামাত নিষিদ্ধ হয়েছে এবং বাংলাদেশ হওয়ার পর 1972 সালের দিকে নিষিদ্ধ না হলো নিষিদ্ধর মতোই ছিল জামাতে ইসলাম এবং সর্বশেষ 2024 সালে জামাত নিষিদ্ধ হয়েছে। কিন্তু এত কিছু হওয়ার পরেও জামাত হারিয়ে গিয়েছে, জামাত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, হয়ে যায়নি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দুইটা দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। জামাত চতুর্থ নাম্বার দল। সে জামাতকে 4 বার নিষিদ্ধ করার পরেও সে জামাত হারিয়ে যায়নি, সে জামাত ফিরে এসেছে। আর আওয়ামী লীগ তো বাংলাদেশের সর্ববৃহৎ দল। এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে, এই বাংলাদেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ। তাহলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে? আওয়ামী লীগকে হারিয়ে ফেলা যাবে? সম্ভব না। আওয়ামী লীগকে যতবারই নিষিদ্ধ করা হয়েছে ততবারই আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করে আগের থেকে 10 গুণ শক্তি নিয়ে ফিরে এসেছে। এখনো বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ অলরেডি 16-17 মাসে চেঞ্জ হয়ে গিয়েছে। কেন চেঞ্জ হয়ে গিয়েছে? বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধকে ব্যবহার করে বিক্রি করেও থাকে সেটা সঠিক ছিল, কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কেউ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নাই। বিএনপি নামে বললো কাজে নাই, তাই আওয়ামী লীগই রাইট ছিল। তাই বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখতে হয় এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রাখতে হয়, মুক্তিযুদ্ধের সকল সিম্বলকে রক্ষা করতে হয়, বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরানো অতীব জরুরি হয়ে গিয়েছে। তা না হলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি জামাত ইসলামের আস্ফালন ঠেকানো যাবে না, কারণ বিএনপি জামাতের সাথে সাংগঠনিকভাবে পেরে উঠছে না এবং ঠেকাতেও পারবে বলে মনে হয় না বিএনপি। তাই একমাত্র বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের হাতেই এই মুক্তিযুদ্ধরা এবং মুক্তিযুদ্ধ সমুন্নত থাকবে এবং বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের স্মৃতি আছে, সিম্বল আছে, সকল কিছু রক্ষা পাবে। এটা অলরেডি বাংলাদেশের জনগণ ক্লিয়ার হয়ে গিয়েছে। সেই কারণেই বাংলাদেশের জনগণ হয়তো বা ভয় না বললো, প্রত্যেক জায়গায় বলতে শুরু করে দিয়েছে আমরা আগে ভালো ছিলাম, আমরা আওয়ামী লীগকে চাই, আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক। এটাই হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি। তাই গায়ের জোরে হয়তো বা জামাত এখন প্রভাব বিস্তার করলেও, বিএনপি প্রভাব বিস্তার করলেও, তৃণমূলের যে সকল জনগণ আছে তারা সকলে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি যে একটা ঘৃণা ছিল এই 16 বছর শাসন আমলের কারণে অনেকে পছন্দ করতো না, তারা এখন ভালোবাসা শুরু করে দিয়েছে। 5 আগস্ট পরবর্তী সময় যারা শেখ হাসিনাকে নিয়ে কটু কথা বলেছে তারাও এখন শেখ হাসিনাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে, শেখ হাসিনাকে নিয়ে পজিটিভ কথা বলতে শুরু করে দিয়েছে। তারা এখন বারবার প্রত্যেকটা জায়গায় বলছে, বিভিন্ন মিডিয়াতে আসে, ইউটিউবের মাধ্যমে, যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে কোটি কোটি মানুষ হবে এয়ারপোর্টের মধ্যে। আমরা যারা শেখ হাসিনাকে পছন্দ করতাম না তারাও আমরা এয়ারপোর্টের মধ্যে যাব শেখ হাসিনা ফিরে আসলে। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি। যে সমীকরণ 5 আগস্ট পরবর্তী সময় ছিল সেটা বাংলাদেশের সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গিয়েছে। তাই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসা এটা বেশি দিন লাগবে না, সময়ের ব্যাপার মাত্র। অনেকেই ভাবতে পারেন সময়ের ব্যাপার মাত্র মানে কি এই কয়েক মাসের মধ্যে, কয়েক বছরের মধ্যে? না। বাংলাদেশে একটি রাজনৈতিক দলের পতন হলে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে ফিরে আসতে অনেক সময় লাগে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এখন খুব কম সময়ে জনপ্রিয়তা অর্জন করার ফলে আবার আগের মতো, এবং শেখ হাসিনাকে জনগণ আবার ভালোবাসতে শুরু করে দিয়েছে এবং শেখ হাসিনা আগের থেকে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশের মধ্যে। সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরতে বেশি সময় লাগবে না এবং আবার ক্ষমতায় আসতো বেশি সময় লাগবে না, এটা 100% ধরে রাখতে পারেন। একটি সুষ্ঠু নির্বাচন হলেই বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, কিন্তু ওই সুষ্ঠু নির্বাচন হওয়ানোর জন্য আগে পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে তাকে পতন করতে হবে, আর তাকে পতন করবে বাংলাদেশের জনগণ, আর বাংলাদেশের জনগণের পাশে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ। কেন পাতা নির্বাচন হলে যে সরকার আসবে তার পতন হবে? তার মেইন রিজন হচ্ছে, একে তো বাংলাদেশে 50 থেকে 60% জনগণ ভোট দিতে পারবে না তার পছন্দের প্রার্থীকে, পছন্দের প্রতীককে তারা বয়কট করবে।
দ্বিতীয়ত বাংলাদেশে একটি দুর্ভিক্ষ আসবে, তৃতীয়ত তাদের নিজেদের কোন্দলে তাদের মানুষ মারা যাবে। বাংলাদেশের মানুষ ঘর থেকে বাইরে হতে তখন ভয় পাবে, কেউ নিরাপদ থাকবে না, দর্শন, গুম, হত্যা বেড়ে যাবে। অতিষ্ঠ এই জনগণ রাজপথে নামবে আর জনগণকে সমর্থন দিবে মুক্তিযুদ্ধের পক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় নিপীড়িত মানুষের পক্ষে থাকে, সামনেও নিপীড়িত মানুষের পক্ষে থাকবে, নিপীড়িত মানুষের পক্ষের ওই আওয়াজ তুলবে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর বাংলাদেশ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে জনগণ। এটাই হচ্ছে সত্য কথা। 16 বছর শাসন করার কারণে হয়তোবা কিছু জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের কিছু নেতার বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আবার খুব তাড়াতাড়ি ব্যাক করছে তার জনগণকে নিয়ে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র বাংলাদেশের জনগণের রাজনীতি করে, জনগণকে সাথে নিয়ে রাজপথে নামবে এবং জনগণের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে এবং ক্ষমতায়ও বসবে। এটা 100%। শেখ হাসিনা বেঁচে থাকলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে, তা না হলে শেখ হাসিনার যে দুই সন্তান আছে হয়তো বা পুতুল বা জয়, যে কোনো একজন প্রধানমন্ত্রী হবে। আমরা যারা তরুণরা আছি তারা সেটা দেখে যেতে পারবো, সেটা বেশি দূরে নাই। আর এটাই হচ্ছে মুদ্রা কথা, কেউ বিশ্বাস করেন আর না করেন, এটাই আগামীতে ঘটবে। তাই যতই মেটিকুলাস ডিজাইন বলেন, যতই বলেন আমরা নতুন বন্দোবস্ত, যতই বলেন বিএনপি অনেক জনপ্রিয়তার শীর্ষে আছে, এগুলা ক্ষমতা এখন বিএনপি এবং জামাত ফর্মে আছে, সে কারণে এগুলা আপনারা বলছেন। কিন্তু বাস্তবতা আপনারাও জানেন, আমরাও জানি যে গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু তা বলছে না। গ্রাউন্ড রিয়েলিটি জামাতকে একেবারে পছন্দ করছে না। জামাত শুধু ঢাকার মধ্যে অবস্থান দেখিয়ে, মিডিয়াতে অবস্থান দেখিয়ে মনে হচ্ছে অনেক জনপ্রিয়তা পেয়ে গিয়েছে, ভোটার পার্সেন্টেজ বেড়ে গিয়েছে। বিএনপিও তাদের মিডিয়া দখল করে বিভিন্ন জায়গায় প্রচারণা করছে, তাদের অনেক জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, ভোট পার্সেন্টেজ বেড়ে গিয়েছে। কিন্তু বাংলাদেশের 64 জেলা যে আপনারা ভুলে গিয়েছেন, বাংলাদেশে যে 500 প্রায় 95টার মতো উপজেলা, সেটা আপনারা ভুলে গিয়েছেন। ওই সকল জায়গায় কি আপনারা গিয়ে ভালোভাবে রিপোর্ট নিয়েছেন? নেন নাই। সে সকল প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জেলায় আওয়ামী লীগের জনসমর্থন দ্বিগুণ হয়ে গিয়েছে। প্রত্যেকটা জায়গায় এখন যদি নৌকা প্রতীক একটা কলা গাছও দাঁড়া করানো হয়, সেখানে সেই নৌকা প্রতীকই জয়লাভ করবে। এটাই হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি। তাই এখন ক্ষমতা আছে, যতই প্রচার এখন আপনাদের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, আপনারা এত পার্সেন্টেজ ভোট পাবেন, কোনো সমস্যা নেই। নির্বাচনের পরে রাজনৈতিক সরকার আসতে দেন, তারপরে জনগণই তার মুখ্যম জবাবটা দিবে। আপনারা কিভাবে দেশ চালান সেটাও জনগণ বুঝতে পারবে, বহির বিশ্ব বুঝতে পারবে যে আপনারা কিভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করছেন। বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলকে একেবারে নির্বাচন আসতে দিচ্ছে না। এখন আর ইস্যু দেখাতে পারবেন না যে শেখ হাসিনা আপনাদেরকে নির্বাচনে আসতে দেয়নি, কারণ শেখ হাসিনা আপনাদেরকে নির্বাচনে আসতে দিয়েছে এবং আপনাদের জন্য ফিল্ডও খোলা রেখেছে, কিন্তু আপনারা নিজেরাই স্বেচ্ছা নির্বাচনে আসেননি। তফাৎ এখানে যে নির্বাচন আসতে দেওয়ার ফল নির্বাচন আপনারা বর্জন করেছেন, কিন্তু শেখ হাসিনাকে আপনারা নির্বাচন আসতে চাচ্ছে শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনাকে আপনারা নির্বাচনে আসতে দিচ্ছেন না। তাহলে কে কত বড় স্বৈরাচার, কারা গণতন্ত্র ধ্বংসকারী, সেটা বহির্বিশ্বের কাছেও ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং সাধারণ জনগণের কাছেও ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং নির্বাচনের ফলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাই শেখ হাসিনাকে ফেসিস্ট আর স্বৈরাচার বলে লাভ নাই। কারা ফেসিস্ট, কারা স্বৈরাচার এখন একদম পানির মতো ক্লিয়ার, দুধ কা দুধ, পানি কা পানি হয়ে গিয়েছে। আওয়ামী লীগ দেখালো শিষ্টাচার, বিএনপি করলো দোষারোপ। নতুন বছরের রাজনীতি কেমন হবে? গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের একজন প্রধান নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে 30 তারিখ মৃত্যু ঘোষিত হলো এবং 31 তারিখ বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। 30 তারিখ মৃত্যু থেকে শুরু করে আমরা আওয়ামী লীগের একটা চরম শিষ্টাচার দেখলাম। মৃত্যুর সাথে সাথে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় এই মৃত্যুর জন্য শোক জানিয়েছেন। গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্বীকার করেছেন শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় দুজনে। আমরা যখন শিষ্টাচার দেখলাম, এবং তারও আগে যদি একটু আসি যে তারেক রহমানের দেশে ফেরা, 25শে ডিসেম্বর তিনি দেশে ফিরলেন এবং এই দেশে ফেরাটাকে আওয়ামী লীগের পক্ষ থেকে এক প্রকার স্বাগত জানানো হলো। তারেক রহমানের ফেরাটাকে আন্তর্জাতিক বিশ্বের একটা নেগোসিয়েশন বা একটা সম্মতির ভিত্তিতে ফেরাটাকে আমরা সবাই ইতিবাচক ভাবেই দেখলাম। কিন্তু জানাজার দিন 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন জানাজা যে হলো, সেই জানাজার যে চিত্রটা আমরা দেখলাম সেটি দুঃখজনক। আমি শুরুতেই শিরোনামটা বলেছি যে আওয়ামী লীগ শিষ্টাচার দেখালো। আওয়ামী লীগ শিষ্টাচার দেখানো প্রসঙ্গে আরেকটু বলতে হয়। শুধু আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বললেই হবে না, সজীব ওয়াজেদ জয়ের কথা প্রশংসা করলেই হবে না। আমি আমার চোখে অন্তত পক্ষে কোথাও কোনো, এই যে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে কোথাও কোনো কটূক্তি, কোথাও কোনো উপহাস,
কোনো কিছু আওয়ামী লীগ শিবিরে আমি দেখিনি। আমি কয়েক হাজার মানুষের তো দেখেছি অন্তত পক্ষে। আমি আওয়ামী লীগের কারো এটা নিয়ে কোনো উল্লাস করা বা এটা নিয়ে নেতিবাচক কোনো কথাবার্তা বলা, বরঞ্চ শোকাতুর হয়েছে। অনেক আওয়ামী লীগ সমর্থকও কিন্তু জানাজায় অংশগ্রহণ করেছেন, আমাকে বলেছেন। কিন্তু এটি ইতিবাচক, আমি রাজনীতিতে এটা ইতিবাচক দেখছি। কিন্তু আমার কথা থেমে যাচ্ছে। গতকালকে জানা যায় একটা বক্তব্যকে কেন্দ্র করে আমি গতকালকে আমার সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েছি, কথা বলতে হয়তো একটু দেরিতে এলাম। আমাকে আসলে এটি ভাবিয়েছে যে বাংলাদেশের রাজনীতি আসলে কি হবে। আমি যতই ইতিবাচক কথা বলি যে তারেক রহমান দেশে ফিরেছেন, তার বাবা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে তাকে বলা হয়, তিনিও মনে হয় বহুদলীয় গণতন্ত্র বা সব দলের রাজনীতি উন্মুক্ত করে দেবেন, কিন্তু গতকালকের বক্তব্য আমাকে ব্যথিত করেছে। গতকাল তারেক রহমান একজন মাতৃহারা বা স্বজন হারানো সন্তানের পক্ষ থেকে যে দুটো কথা বলতে হয় যে আমার মার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিংবা আমার মার কাছে যদি কেউ কোনো আমার মা কারো কাছে ঋণ করে থাকে তাহলে আমাকে জানাবেন, আমি ঋণ শোধ করবো। এটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য তার স্বজনের কমন কথা। তারেক রহমান এর বাহিরে কোনো কথা বলেননি। কিন্তু বিএনপির পক্ষ থেকে একজন বক্তব্য দিয়েছেন, একজন সিনিয়র নেতা, এবং সেটা লিখিত বক্তব্য ছিল। নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এবং তার বক্তব্যকে কেন্দ্র করে গতকাল অনেক পত্রিকাতে শিরোনামও হয়েছে, যেমন প্রথম আলো শিরোনাম করেছে যে এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। নজরুল ইসলাম খানকে কোট করে প্রথম আলো গতকালকে শিরোনাম করেছে। নজরুল ইসলাম খান আরো কি বলছেন যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনো মুক্তি পাবেন না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, খালেদা জিয়া দেশে বিদেশে কোনো অপশক্তির সামনে কখনো মাথা করেননি। যারা তাকে জেলে পাঠিয়েছে, যারা তাকে গৃহহীন করেছে, তারা রান্না করা খাবার খেতে পারেনি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নজরুল ইসলাম খান তার লিখিত বক্তব্যে আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনা, স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদ, এমনকি তথাকথিত 1-11 সরকারের সময়ও দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয়। ফ্যাসিবাদী হাসিনা স্রেফ প্রতিহিংসার চরিতার্থ করার জন্য দেশনেত্রীকে তার শহীদ স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করেন এবং মিথ্যা অভিযোগে 17 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। তবু আধিপত্যবাদী অপরাজনীতির সঙ্গে তিনি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকার প্রশ্নে। ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা। যাই হোক, নজরুল ইসলাম খানের এটি একটা লিখিত বক্তব্য, এবং একটা লিখিত বক্তব্য সাধারণত ভেবে চিন্তে যারা লেখক তারা লেখেন, বক্তব্য যারা স্পিচ রাইটার যারা, তারা ভেবে চিন্তেই লেখেন যে কোন কথাটা যাওয়া উচিত, কোন কথাটা যাওয়া উচিত নয়। গতকালকে জানাজার মতো একটি ভাব ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই ধরনের দোষারোপের বক্তব্য, তিনি শুধু শেখ হাসিনাকে দোষ করেননি, তিনি দোষ করেছেন হোসেন মোহাম্মদ এরশাদকে। 1-11 সরকার, আমি বলবো 1-11 সরকার আজকের ইউনূসের সরকারের চেয়ে 1 লক্ষ গুণ ভালো সরকার ছিল। সেই সরকারকে দোষারোপ করেছেন, শেখ হাসিনাকে দোষারোপ করেছেন, এবং আধিপত্যবাদী অপরাজনীতির কথা বলেছেন। আধিপত্য কার আধিপত্য? কিসের আধিপত্য? ভারত প্রসঙ্গে আসলে ইঙ্গিত করেছেন। যাই হোক, এই বক্তব্যটা গতকালকে এটি আমরা ধরে নিতে পারি যে এটি হচ্ছে বিএনপির দলীয় অবস্থান, এটি হচ্ছে বিএনপির দলীয় বক্তব্য। কারণ আমি আগেও বললাম যে একটা লিখিত বক্তব্য, এটা কিন্তু ভেবেচিন্তে নজরুল ইসলাম খান কিন্তু নিজের মস্তিষ্ক থেকে তাৎক্ষণিক বক্তব্য দেননি, লিখিত বক্তব্য দিয়েছেন। এটি যদি হয় বিএনপির রাজনীতি আগামী দিনের, এই যে 26 নতুন বছরে একটা জানাজার দিনে এরকম দোষারোপ প্রতিহিংসার বক্তব্যই যদি বিএনপির স্ট্যান্ড হয়, তাহলে ভবিষ্যতের রাজনীতির জন্য অশনি সংকেত আছে, ভবিষ্যতের বাংলাদেশের জন্য অশনি সংকেত আছে। বিএনপি যদি ভারতের সম্মতিতে বাংলাদেশে এলেন,
এমনকি জানাজাতে পর্যন্ত ভারত উপস্থিত হয়েছে। ভারতের প্রভাবশালী একজন ব্যক্তিত্ব এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী এসেছিলেন, যিনি হুটহাট কোনো জায়গায় যান না, একটা বিবৃতি দিয়ে খারিজ করে দেন। যারা ভারতের শীর্ষ 5 ব্যক্তির একজন, সেই ভারতের আধিপত্যবাদকে নিয়ে যদি এখনো চর্চা করে বিএনপি। অন্যদিকে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে জামাতও তলে তলে ভারতের সাথে যোগাযোগ করেছে, জামাত ইতিমধ্যে বৈঠকও করেছে। আমরা এগুলো জানি, আমরা বিভিন্ন কন্টেন্টে বলেছি, কিন্তু আজকে প্রকাশ হচ্ছে। তো কাজেই ভারত বিরোধিতার চর্চা করবেন বিএনপি, কিংবা আওয়ামী লীগকে নিশানায় নেবেন যে আওয়ামী লীগ দোষ, আওয়ামী লীগের দোষ, এরশাদের দোষ, 111-এর সরকারের দোষ। দোষারোপের রাজনীতি জানাজার ময়দান থেকেও উচ্ছেদ হচ্ছে না। এই বক্তব্য থেকে অন্ততপক্ষে আগামী দিনের বাংলাদেশের রাজনীতিটা কি হবে এটি খুঁজে পাওয়া যায়। আমরা খালেদা জিয়ার জানাজা থেকেই একটা হিংসার বার্তা পেলাম। আওয়ামী লীগ যদি মনে করে, বা আমরাও মনে করি, আমরাও ইতিবাচক রাজনীতি চাই বাংলাদেশে, এখনো চাই। বিএনপির দলীয় বক্তব্যে এমন হলেও এখনো চাই যে বাংলাদেশে ইতিবাচক রাজনীতির চর্চা হোক। কিন্তু সত্যিকার অর্থে নজরুল ইসলাম খানের এই লিখিত বক্তব্যের পরে আমরা কি প্রত্যাশা করি যে করতে পারি যে নতুন বছর 2026 সালে বাংলাদেশে একটি ইতিবাচক রাজনীতির ধারা তৈরি হবে, ইতিবাচক রাজনীতি হবে? আমি মনে করি না, হবে না। বিএনপি 18 বছর 19 বছর ক্ষমতার বাইরে, এবার তো ক্ষমতায় আসছেই। সব পক্ষ এমনভাবে ভূমিকা পালন করছে বা প্রদর্শিত হচ্ছে শক্তি, যেভাবে যে নির্বাচনটাও করার দরকার নাই, মনে হচ্ছে যেন বিএনপি ক্ষমতায়। তাহলে এই যে এত টাকা পয়সা খরচ করে, এত আয়োজন করে একপাক্ষিক একটা নির্বাচন করার দরকার কি? হ্যাঁ, মনে হবার কারণটা আছে, কারণ আওয়ামী লীগকে একদম আউট করে দিয়ে বসে আছে। বাংলাদেশে তো দুটো দল, যত যাই বলুন না কেন, দিন শেষে বাংলাদেশে দুটো রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। সেই আওয়ামী লীগকে আউট, একতরফা নির্বাচনের আয়োজন দরকারটা কি? টাকা খরচ করে তারেক রহমানকে শপথ পাঠ করিয়ে দিলেই তো হয়ে যায়। শপথ পাঠ করবেন কিন্তু দেশ চালাতে পারবেন না। আপনারা বছরের শেষ দিন জানাজার দিনেই যে হিংসার বিতরণ করলেন, তাতে দেশ চালাতে পারবেন। প্রতিপক্ষকে হিংসার আগুনে জ্বালাবেন, আমার প্রতিবেশী দেশ ভারতকে জ্বালাবেন, ভারতের সম্মতিতেই দেশে এলেন, দেশ চালাতে পারবেন না। আওয়ামী লীগেরও বুঝে নিতে হবে যে আগামী দিনের রাজনীতিটা কি হবে। আপন শক্তিতে জ্বলে উঠতে হবে। আপনাকে বাদ দিয়ে, আপনার অধিকার বঞ্চিত করে নির্বাচন হচ্ছে, পাতানো নির্বাচনে একটি দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে। তাহলে কি বাংলাদেশের রাজনীতি ঠান্ডা হলো, স্বাভাবিক হলো? বাংলাদেশে হবে না। আমরা আর আশা করতে পারি না। আসলে বাংলাদেশে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি থেকে আশাবাদী হওয়ার মতো কিছু নেই। এখন যেটি কথা, সেটি হচ্ছে আওয়ামী লীগের জন্য এটি নিঃসন্দেহে একটি বার্তা, মেসেজ নজরুল ইসলাম খানের লিখিত বক্তব্য, যে আওয়ামী লীগ আপনাদের নিজেদের পথ দেখতে হবে, আপনাদের নিজেদের সংগঠিত হতে হবে, এই অন্যায়কে প্রতিরোধ করতে হবে। এবার নির্বাচন ঠেকিয়ে দিতে হয়তো পারবেন না, কারণ সাংগঠনিক শক্তি এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, কিন্তু আগামী দিনে বাংলাদেশকে বাঁচাতে হলে আপনাদের সংগঠিত হতে হবে। এছাড়া বিকল্প কোনো উপায় নেই। 2026-এর রাজনীতি কেমন হবে, গতকাল বক্তব্যই বলে দিচ্ছে যে রাজনীতিটা কেমন হবে। এই মুহূর্তে এ পর্যন্তই।